আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে। আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে, আমি বলছি না, ওরা তোমাদের বিরুদ্ধে কিছু বলবে না, তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে। তারা আমাদের এরা তো কোনো উস্কানিমূলক কিছু করেনি, অথচ হত্যা করলো তারা প্রকাশ্য দিবালোকে। সবাই দেখেছে যে একদিকে পুলিশ, একদিকে সেনাবাহিনী, আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে তাদের অস্ত্রধারীরা। আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্দুক কিছু ছিল না, তারা ঢিল ঢিল ছুঁড়েছে, এটা ঠিক। অনেক কষ্ট, অনেক দুঃখ যে দেশটার জন্য 3 রাত পরিশ্রম করেছে, 4 ঘন্টা বেশি সময় আমি নেইনি, সেখানে সব দেশের উন্নয়নের কাজ করেছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে কথা বলছি, যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা কল্পনাও করা যায় না। এই ধরনের গণহত্যা আমার কাছে যেটা মনে হলো যে 1981 পাকিস্তানি হানাদার বাহিনী যে অত্যাচার করেছিল তার থেকে কয়েক গুণ বেশি অত্যাচার এবার করা হয়েছে। ঘরে ঘরে কারফিউ দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে হত্যা করা বা নির্যাতন করা, কোনো ফোন আসতে চলে করে। আমি এইভাবে দেখিনি প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে ছোট শিশু, নারী অত্যাচার, নির্যাতন, এবং কোনো ছেলে পেলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখনো খবর পাওয়া যাচ্ছে যে যাদেরকে ধরে নিয়ে গেছে তারিমূলক বক্তব্য দেওয়া, এটা কি মানুষ গ্রহণ করতে পারে যে ওই মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে সমস্ত মন্তব্য ছেলেরা করেছে, অথচ যারা এই সমস্ত মন্তব্য করলে তারা একসময় কিন্তু ছাত্রলীগ ছিল। তাদের যদি অতীতে দেখবেন বঙ্গবন্ধুর নাম দিয়ে কত সুন্দর সুন্দর কথা তারা বলে, আজকে হঠাৎ সবকিছু মুজিববাদ শেষ করে দেবে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দেবে, গোপালগঞ্জ শেষ করে দেবে। এই এত বেয়াদবেরা কোথা থেকে শিখলো? দেশটা স্বাধীন করেছে কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের জীবনটাকে সে উৎসর্গ করেছে, সেটা তারা জানে না। সেই 1948 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা অর্জন, 71 মুক্তিযুদ্ধের বিজয়, সবই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছে। আমি আজকে তার প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা-বোনের প্রতি। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করলো। তিনি সাদা সিধে জীবন যাপন করতেন। একজন রাষ্ট্রপতি, তিনি ওই ধানমন্ডি 32 নম্বরে ওই বাড়ি, যে বাড়ি থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেই বাড়িতেও ছিলেন। একটা ধারণা ছিল বাঙালি কখনো তার গায়ে হাত দেবে না, তাকে মারবে না, কারণ এদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন। আর সেই ভালোবাসা দিয়েই তিনি দেশকে গড়ে তুলেছেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন। কিন্তু একই সাথে 15ই আগস্ট 1975 সাল বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার বাবা, তাকে নির্মমভাবে হত্যা করেছে। একই সাথে আমার মা, আমার 3 ভাই, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতান রোজিকে, আমার ছোট্ট ভাইটা মাত্র 10 বছরের, তাকে হত্যা করলো। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। এরা সবাই তো মুক্তিযোদ্ধা। কামাল, জামাল, শেখ আবু নাসের প্রত্যেকে মুক্তিযোদ্ধা। হাতে অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধ করেছে তারা। আমার মেজুপুর বাড়িতে যে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে। শেখ ফজলুল হক মনিও তো একজন মুক্তিযোদ্ধা, ছাত্র জীবন থেকে সে সংগঠন করেছে। সিদ্দিকপুর বাড়িতে যে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাসান সাহেব, আমার ফুফা, এবং তার 10 বছরের ছেলে আরিফ, বেবি, 13 বছরের মেয়ে, 4 বছরের নাতি সুকান্ত, আবু নাসরাত আব্দুল্লাহর ছেলে, তাকে পর্যন্ত হত্যা করলো। এবং এইভাবে 13 জন সদস্য, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করেছে, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে, সাংবাদিক, মুক্তিযোদ্ধা শহীদ সানিবাদ এবং সাংস্কৃতিক কর্মী রেন্টুকে হত্যা করেছে। আমি সকল রাস্তার মাগফিরাত কামনা করে এটুকু বলবো যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে চেয়েছিল। আমি এখানে বেঁচে গিয়েছিলাম, 6 বছর পর দেশে ফিরে আসার সুযোগ পাই। তারপর থেকে দেশের জন্য কাজ করেছি। যখনই সরকার এসেছি, জনগণের সেবক হিসেবে কাজ করেছি, মানুষের কল্যাণ করেছি। কেউ তো বলতে পারবে না ধন সম্পদ বানানোর জন্য, টাকা বানানোর জন্য আমরা রাজনীতি করি না। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করেছি, তাদের জীবন মান উন্নত করেছি। 96 থেকে 2001, 5 বছর সময় পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বাংলাদেশের ইতিহাসে একটি বারই মাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। বিএনপি জামাতের দুঃশাসনের ফলে এমার্জেন্সি হয়, 2টা বছর আবার কষ্ট, মানে 2001 থেকে 8 মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গিয়েছিল।
2008 যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পেয়ে 233টা সিট পায়। আমরা 259টা সিটে নির্বাচন করেছিলাম, আর 41টা সিট আমরা শরীকদের দেই। আর বিএনপি 300 সিটে নির্বাচন করে জামাতকে নিয়ে 20 দলীয় জোট, পেয়েছিল মাত্র 32% ভোট। তা আওয়ামী লীগের অপরাধটা কি? জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছি, জনগণের জন্য কাজ করেছি। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অনেক বাধা, অনেক কিছু এসেছে, কিন্তু সব অতিক্রম করে জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নতির জন্য কাজ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা এনে দিয়েছি। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগ যে কোনো দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ঝড়, বন্যা, বৃষ্টি, বাদল, কোভিড এর সময় নিজেদের জীবনকে বিপন্ন রেখে সেই আমাদের প্রশাসন এবং পুলিশের সাথে একসাথে হাত মিলিয়ে, যেখানে আত্মীয় স্বজন পর্যন্ত লাশ নেয় নাই, সেখানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা সকলে মিলে কাজ করেছে। পুলিশ তারা কাজ করেছে। যে রোগী হবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, অক্সিজেন কোথায় পাওয়া যাবে সে ব্যবস্থা করে দেওয়া, মৃত্যুর পরে সৎকার করে দেওয়া অথবা কাফন দাফনের ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত কাজ। এমনকি কৃষক ধান কাটতে পারে না, ছাত্রলীগে বলার সাথে সাথে তারা নেমে গেছে, সাথে সাথে আমাদের অন্য সহযোগী সংগঠন হয়ে গেছে, ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মেয়েরাও পিছিয়ে থাকেনি। তা আমাদের অপরাধটা কি হলো? আওয়ামী লীগের আমলে বাংলাদেশ তো উন্নতি করেছে, আর আজকে একটি ব্যক্তি ক্ষমতার লোভী 2007 সালে দল করতে এসে যে ব্যর্থ হয়, এই ডক্টর ইউনূস, আর তার ক্ষমতার লোভ এবং দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে, বন্দুকের নল দিয়ে, সন্ত্রাসী, জঙ্গি তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে ব্যবহার করে তাদের কাঁধে চেপে ক্ষমতা দখল করেছে। আর এই ক্ষমতা দখলের জন্য এই ইউনূসের মেট্রোলজিক্যাল সে যে ডিজাইন করে আসছে, তার যে সূক্ষ্ম একটা পরিকল্পনা, তার যে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে সে যে ক্ষমতা এসেছে। আজকে আবু সাঈদের হত্যা, মুগ্ধর হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইউনূস নিজে দায়ী। এবং আমি নিজে সেখানে এই হত্যার পর আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। ডক্টর ইউনূস সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয় নাই। এবং এদের যে হত্যাকাণ্ড এবং যারা আহত হয়েছিল তাদের প্রত্যেকের চিকিৎসা ব্যবস্থা আমি করেছি, সে যেই হোক। আমি এখানে দল মত দেখি না। সেই জায়গায় যখন বুলেট পাওয়া গেল 7.62, ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার শওকত যখন বললেন যে এই বুলেট সিভিলিয়ানদের হাতে তদন্ত করতে হবে, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিল। ইউনূসের তো সবকিছু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা। তার মেটিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে চক্রান্ত, ষড়যন্ত্র, এবং তার মাস্টার মাইন্ড। কারা মাস্টার মাইন্ড? আজকে এদেরকে দিয়ে দল করিয়েছে। একসময় যারা ছাত্রলীগ করতো, ছাত্রলীগের যত বদনাম, যত রকম অপকর্ম তারা সেখানে করে এসেছে। আর এই ইউনূসের টাকা ডিপ এস্টেট, এস্টেট, ধনকুবের সোর্সের টাকা, আর ইউনূস যত টাকা গ্রামীণ ব্যাংকের আর টেলিকমিউনিকেশন টাকা যেগুলি সব মেরে খেয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি আমি, 6,000 টাকা বেতনের একজন এমডি, সে এত হাজার কোটি টাকার মালিক হয় কিভাবে? কোন জাদুর বলে? এবং ক্ষমতা দখল করেছে তো সেই টাকা, অস্ত্র, অর্থ, বন্দুকের নলের মাধ্যমে। আর যত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অত্যাচার। আজকে গোপালগঞ্জে যে 32 নম্বর তো ভেঙেছে, আগুন দিয়েছে। এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজে বাজে কথা বলে, সেই জায়গার মানুষ মানবে কিভাবে? আর এদের অপকর্ম, এবং যখনই ওরা প্রতিবাদ করেছে, সাথে সাথে সেখানে গুলি, এবং এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে। পুলিশ একটা ছাত্রকে ধরলো, দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করছে, ওমা, তাকে সরাই নিতে নিতে গুলি করে মেরে ফেলে দিল। গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে, ছেলেটা বেঁচে আছে, পা ধরে বসছে, পাতে হাত দিয়ে ঠেকাচ্ছে। তাদের এতটুকু মায়া হলো না? এই সেনাবাহিনীর সঙ্গী তার পায়ে গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে পিষে মারলো। আমার নিজের কাছে এখন দুঃখ হয়। আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে। আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে, আমি বলছি না, ওরা তোমাদের মধ্যে কিছু বলবে না, তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে। তারা আমাদের এরা তো কোনো উস্কানিমূলক কিছু করেনি, অথচ হত্যা করলো তারা প্রকাশ্য দিবালোকে। সবাই দেখেছে যে একদিকে পুলিশ, একদিকে সেনাবাহিনী, আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে তাদের অস্ত্রধারীরা।
আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্দুক কিছু ছিল না, তারা ঢিল ছুঁড়েছে, এটা ঠিক, কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারাই নাকি উস্কানি দিয়েছে, তারাই নাকি আক্রমণ করছে। কোথায় আক্রমণ করলো? এবং এদেরকে পালাতে হলো কিসে? সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে। ওই সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া? আগে কি ছিল তাদের? ছিল না, আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি। এই সেনাবাহিনীর জন্য তাদের টিফিন ভাতা, তাদের পোশাক পরিচ্ছদ, সৈনিকদের থাকার জন্য সেই ডরমেটরি নির্মাণ করে দেওয়া, ইয়াং অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, তাদের গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া, বেতন প্রায় 123 গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম সকল সরকারি অফিসারদের। গাড়ি কিনলে সেটা পরিচালনা করার টাকা কিনে দিয়েছে আমি। শান্তি রক্ষা মিশনে তারা যায়, তাদের ট্রেনিং এর ব্যবস্থা এই বিপসট আমার হাতে করা, কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে, তার জন্য সব ধরনের ট্রেনিং পায়। সেই নতুন ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি। আর আজকে আমার দলের লোকদের উপর, ছেলেদের উপর এবং টুঙ্গিপাড়ায় যেভাবে নির্যাতন তারা করলো, অত্যাচার করলো এবং এখনো করে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন, গোপালগঞ্জের ছেলেপেলেরা তারা যখন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, তাদের মঞ্চ ভেঙেছে। একই ঘটনা তো আমি দেখলাম কক্সবাজার ঘটলো। বিএনপি নেতা সালাউদ্দিনের সম্পর্কে যখন বাজে কথা বললো, সাথে সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো। সেখানে সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে? রামু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গজ দূরে, কই সেখানে তো নিল না। কি জবাব দেবে আমাকে? এবং জবাব দিতে হবে, আমার অধিকার আছে, কারণ আমি তাদের উন্নতি করেছি। নতুন নতুন ক্যান্টনমেন্ট করা, প্রমোশনের ব্যবস্থা করা, আধুনিক সরঞ্জামাদি কিনে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এমনকি নামের পদবি। আগে তো শুধু ব্রিগেডিয়ার বলা হতো, ব্রিগেডিয়ার জেনারেল, এবং সেই সৈনিকদের থেকে শুরু করে প্রত্যেকে ঠিক আন্তর্জাতিক মানের পদবি দিয়ে পোশাক পরিচ্ছদ, ট্রেনিং, এমডিসি, বিপসট, ওয়ার কলেজ, এমআইএসটি, মেডিকেল কলেজ, বিইউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে। আজকে পুলিশ বাহিনী মাত্র 20% পুলিশ রেশন পেত, আমি প্রথমবার এসে সেটাকে বাড়ালাম, আর দ্বিতীয়বার আসার পরে 100% রেশন। পোশাক পরিচ্ছদের আরো কয়েক সেট বাড়িয়ে দেওয়া, নতুন পোশাকের ব্যবস্থা করা, সেনাবাহিনীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা, বিজিবি, পুলিশ প্রত্যেকের জন্য, এমনকি সেনাবাহিনী হেলিকপ্টার, এভিয়েশন সেক্টর খুলে দেওয়া, নেভির জন্য এভিয়েশন সেক্টর খুলে দেওয়া কে করেছে? আমি শেখ হাসিনা, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বলেই আজকে সবকিছু নতুন ভাবে করা হয়েছে। বড় বড় কমপ্লেক্স ভবন করে দেওয়া, ট্রেনিং এর ব্যবস্থা। মাত্র ইন্টারমিডিয়েট পাস করে সবাই আর্মিতে ঢুকতো, উচ্চ শিক্ষার তেমন সুযোগ ছিল না। এই ট্রেনিং 3 বছরে করে দিয়ে যাতে একটা বিএ ডিগ্রি বা বিএসসি ডিগ্রি বা উচ্চমানের ডিগ্রি নিতে পারে, সেইটাও আমি করে দিয়েছি, এটা মাথায় রাখতে হবে। আর আজকে কি নিষ্ঠুর নির্মম ভাবে ছেলেপেলেদেরকে গুলি করা হলো, মারা হলো, বুট দিয়ে পাড়া দিয়ে মারা। ঠিক 71 সালে পাকিস্তান আলাদা বাহিনী সেই একই কাজ করেছে, সেই একই চিত্র যেন আমি দেখলাম। কারণ 71 সালে আমরাও তো নির্যাতিত ছিল, আমিও তো, আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকে গ্রেপ্তার করে, আমি রেহান আমাদেরকে একটা একতলা বাড়িতে ফ্লোরের উপরে আমরা পড়ে থাকতাম, আমাদের কিছুই ছিল না, সব লুট হয়ে গিয়েছিল, কিন্তু কোনোদিন আফসোস করিনি। এই জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। কি বিশ্বাস ছিল! 75 একবার বিশ্বাস ভঙ্গ, কেউ তো কাফন দাফন নিয়ে যায়নি, বঙ্গবন্ধু শেখ মুজিব কিছুই নিয়ে যায়নি, কাফনের কাপড়টুকুও নিয়ে যায়নি। যে গরিব মা বোনদের তিনি ওই রেড ক্রিসেন্ট থেকে শাড়ি বিতরণ করতেন, ওই শাড়ির পাট ছিঁড়েই তাকে কাফন পরানো হয়, তাও টুঙ্গিপাড়া লাশটা নিয়ে গিয়েছিল সেই জন্য। আর ধানমন্ডি 32 আর ওই বিন্ট রোডে এবং অন্য যারা মারা গেছে তাদের কোনো কাফন দাফন না, জানাজাও না, কোনো মতে মাটি দিয়ে রেখে এসেছিল। আর ঠিক একই ঘটনা আজকে টুঙ্গিপাড়া দেখলাম, গোপালগঞ্জে দেখলাম। গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানাজা পড়তে দিল, না কাফন দাফন করতে দিল, কিছু করতে দেয়নি। সরাসরি সেখানে আর্মি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, না আত্মীয় স্বজনকে তখনই কবর দিয়ে দিতে হবে। আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে তখনই সৎকার করতে হবে। এরা মুসলমান না? কোন ধরনের জুলুম এটা? কি ধরনের জুলুম আমি সেটা জিজ্ঞেস করি। মানুষের কৃতজ্ঞতা বলেও কথা, তারা ভুলে গেছে 1975 সালে 15 আগস্টের পর একের পর এক কু হয়েছে সেনাবাহিনীতে। 2000-এর উপর সৈনিককে হত্যা করা হয়েছে। অনেকে জানতোই না তার কি অপরাধ, হয়তো ছুটি থেকে বাড়ি ফিরে গেছে, সেখানে তাকে মেরেছে। অফিসারদের হত্যা করা হয়েছে, এমনকি মুক্তিযুদ্ধ অফিসারদেরকে হত্যা করা হয়েছে, পুলিশদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সব কথা ভুলে গেছে।
কিন্তু আওয়ামী লীগ যে 15টা বছর ক্ষমতায় প্রত্যেকের জীবন মান উন্নত হয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সব কাজে কি পায়নি তারা? আর্থ সামাজিক ভাবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠে যাচ্ছিল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 1 নম্বরে ভারত, 2 নম্বরে বাংলাদেশ। পাকিস্তানি অর্থনীতির থেকে অনেক উপরে বাংলাদেশ ছিল। এশিয়ার ভিতরে আমরা 9ম স্থান। সারা বিশ্বে আমাদের 30তম ছিল। কোভিডের কারণে আমরা একটু পিছিয়ে যাই, তাও আমাদের 35তম অর্থনৈতিক দেশ হিসেবে দেশকে গড়ে তুলেছিলাম। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও আমরা নিয়েছি। কিন্তু আজকে আমি কি দেখলাম, কি পেলাম? আমার ছেলেদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটি। কেন? কি অপরাধ তাদের? বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলে দেবে, তাহলে কার নাম থাকবে? ওই যে হানাদার বাহিনী, তাদের গড়ে তোলা রাজাকার আল বদর আল শামস, সেই সমস্ত যুদ্ধাপরাধী যারা তোমাদের মা বোনদের তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে, দিনের পর দিন তাদেরকে রেপ করেছে, পাশবিক অত্যাচার করেছে, শাড়িটা পর্যন্ত পড়তে দেয়নি, কারণ অনেকে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সেই জন্য নির্বিচারে গুলি করে গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। ওই যুদ্ধাপরাধীরা, তারাই তো এদেরকে পথ দেখিয়ে নিয়ে গেছে, তারাই তো ঘর চিনিয়েছে, তারাই তো নির্যাতন করেছে। এমনকি আমাদের বাড়ি তো 3-3 বার আগুন দিয়ে পুড়িয়েছে। আর আজকে তাদের জন্য তাদের প্রতি এত অনুগত্য, ওই পাকিস্তানি বাহিনীদের বুটের লাথি খেয়ে খেয়ে ওইটাই খুব তাদের কাছে কাম্য। স্বাধীন দেশে একটা মর্যাদা নিয়ে জীবনটা পছন্দ হয়নি, পরাধীনতার নাক পাশে বন্দী থাকাটাই তাদের আকাঙ্ক্ষা। এটি হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে সেই শহীদের রক্তের সাথে বেইমানি এরা করেছে, আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি। হত্যা করলো পুলিশ, আর্মি আর ওই এনসিপির এজেন্টরা। আর সমস্ত মামলা গোপালগঞ্জে প্রায় 6000 লোকের বিরুদ্ধে মামলা। তাদের হাতে কি ছিল? কিছুই ছিল না, কিন্তু এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। আজকে আমি দেশবাসীকে বলবো যে কি অন্যায় করেছি আমরা। আজকে ইউনূস ক্ষমতায় এসেছে, কোনোদিন এই দেশের কোনো মানুষকে ঝড় বৃষ্টি বন্যা খরা কোনোদিন দেখেছেন একটি পয়সা দিয়ে সাহায্য করেছে? করেন নাই। আমরা ক্ষমতায় থাকি, আওয়ামী লীগ আর বিরোধী দলে থাকি, মানুষের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনো কোনো বিনিময়ে কিছু চাইনি, কিন্তু আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারে আমরা কি দেখলাম? ইউনূস ক্ষমতা আসার পরে বন্যা হলো, বন্যা নামে টাকা তুললো, সে বন্যা টাকা রিলিফ দৈর্ঘ্যত মানুষের কাছে পৌঁছায় নাই, তা কারো অ্যাকাউন্টে চলে গেছে। শহীদের তালিকা করেছে, মিথ্যা বয়ান দিল। জাতিসংঘ যে তালিকা করলো, যে রিপোর্টে বললো 1400, কই নামের হিসাব তো দিতে পারেনি। নামের হিসাব দিল না কেন? নামের তালিকা দিল না কেন? আমি তো বলি এখনো তালিকা তারা দিক, তাদের ওই রিপোর্টের কোনো মূল্য থাকে না। মানবাধিকার লঙ্ঘন না কি করেছি? 10 লক্ষ রোহিঙ্গাকে আমি আশ্রয় দিলাম। প্রথম 2-3 মাস তো কোনো রিলিফ বাইরে থেকে আসেনি, সব ব্যবস্থা আমি করেছি। আমাদের দেশের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত লোকজন এবং সবাই, তাদের খাদ্য টাদ্য সবকিছু ব্যবস্থা। 40,000 মেয়ে প্রেগনেন্ট ছিল, হাসপাতাল নার্স ডাক্তার দিয়ে তাদের ডেলিভারি ব্যবস্থা করা, শিশুদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা আমি করেছি। আর আমি সেখানে মানবাধিকার লঙ্ঘন করতে যাবো, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি কাজ তো করি মানুষের জন্য। আর ইউনূসের কি? গরিবের রক্ত চুষে খেয়েছে, ক্ষুদ্র ঋণ, মোটা অঙ্কের সুদ, না দিতে পারলে ঘর বাড়ি ছাড়া, কেউ সুইসাইডও করেছে, সন্তান বিক্রি করেছে। 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো, হ্যাঁ আমি বেঁচে গিয়েছিলাম। আমার প্রায় 1000 খানিক নেতাকর্মী আহত, 22 জন মারা গেল, আইবি রহমান সহ। বাংলাদেশের প্রত্যেকেই সহযোগিতা করেছে এবং এই ঘটনাকে সকলে নিন্দা করেছে, করেনি একটি লোক। যখন বুদ্ধিজীবীরা সবাই মিলে তালিকা করলো, সবাই সই দিল, ইউনূস কিন্তু সই দেয়নি। আমরা এই সাহায্যের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম। ব্যাংকের আবেদ সাহেব থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্যবসায়ী, খুব সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক নেতা, প্রত্যেকে সহযোগিতা করেছে। একটা পয়সা দিয়েও সাহায্য করেনি ডক্টর ইউনূস। কিন্তু আমি যখন 96 সালে সরকারে, ওই গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু সরকারি ব্যাংক, ডক্টর ইউনূস কিন্তু 6000 টাকা বেতনের এমডি। কিন্তু আমি ক্ষমতা আসার পর ওই ব্যাংক যাতে ভালোভাবে চালাতে পারে তার জন্য 400 কোটি টাকা দিয়েছিলাম, কারণ আমার কাছে সে হাত পেতে ছিল। 1998 সালে যে বন্যা, তারপরে
প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি। আমি যখন মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলাম প্রথম, কারণ বাংলাদেশে কোনো ডিজিটাল ফোন ছিল না, আমি ডিজিটাল ফোন করেছিলাম, তখন এসে আমার কাছে ধন্যবাদ দিল, আমার অফিসে এসে বসে থাকতো তাকে একটা ব্যবসা দেওয়ার জন্য। আমি মনে করতাম খুব ভালো মানুষ, ব্যবসাও দিয়েছিলাম। বলেছিল গরিব মানুষের হাতে ফোন দেবে, দিয়েছে? দেয়নি। গরিব মা বোনদেরকে মোবাইল ফোন আমি দিয়েছিলাম। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য যে বৃত্তির টাকা মায়ের নামে মোবাইল ফোনের পাঠাতাম। 20 লক্ষ মায়ের কোনো ফোন ছিল না, আমি ফোন কিনে তাদের হাতে দিয়েছিলাম, মোবাইল ফোন। তো আমার অপরাধটা কোথায়? বিনা পয়সায় বই দেওয়া, শিক্ষার মান উন্নত করা, বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, এভিয়েশন এয়ার স্পেস ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি, ডিজিটাল ইউনিভার্সিটি করে দিয়েছি, কওমি মাদ্রাসা স্বীকৃতি দিয়েছি, মাস্টার্স সমান তাদের ডিগ্রিটাকে আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। কয়েক হাজার মাদ্রাসা আমরা এমপিভুক্ত করে দিয়েছি, নতুন নতুন বিল্ডিং করে দিয়েছি। কোনটা না দিয়েছি? কোভিডের সময় যত ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সকলকে আর্থিক সহায়তা দিয়েছি, কাউকে তো বাদ দেয়নি। আমি তো নিজেরা নিজেদের ভাগ্য করতে আসিনি, নিজের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়েকে তো কিচ্ছু দেয়নি। যা করেছি বাংলাদেশের জনগণের জন্য করেছি, জেলা জেলা শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছি। খুব স্বাভাবিক, যখন এই সমস্ত ছেলে মেয়েরা আবার পদত্যাগ দাবি করে, তখন তো আর কি করা যেতে পারে? এত কিছু করার পরে হ্যাঁ আমি চলে গেলে তারা খুব ভালো থাকবে, স্বাধীন হবে। কেমন স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের অধীনে? সেটাই আমার প্রশ্ন। মেয়েদের নিরাপত্তা নাই, ঘর থেকে বেরোতে পারে না, শিশু নারী অনবরত ধর্ষিতা হচ্ছে, কিন্তু নালিশ করার জায়গা নাই। আইন করা আছে, কোন মেয়েকে যদি রেপ করে, ধর্ষণ করে, তার বিচার হবে। সেই বিচার কি পাচ্ছে কেউ? পাচ্ছে না। নির্বিচারে মানুষ খুন করা, আইন আপন হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে পুলিশ, আওয়ামী লীগের নেতা কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, কেউ কি বাদ গেছে? এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে তাদেরকে কথা কথায় পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, এমনকি পাথর দিয়ে পর্যন্ত মারা। বিভৎস ভাবে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে একের পরে এক। আচ্ছা, যত মানুষ মারা গেছে, আওয়ামী লীগেরই তো প্রায় 1000-এর উপর নেতা কর্মীকে হত্যা করেছে এবং তাদের পরিবার পরিজন সব পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। 3000-এর মতো পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে, আনসার রয়েছে, তাদের লাশ গুম হয়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ঢুকে ঢুকে, প্রত্যেক আওয়ামী লীগের নেতা করে বাড়িতে ঢুকে, এমপি হোস্টেলে ঢুকে সব লুটপাট করা হয়েছে। কারা করেছে? ওই ছাত্র নামধারীরা। তারা নাকি মব জাস্টিস করে, মব জাস্টিস মানে মব সন্ত্রাসী। কিন্তু এখানে তো মব ছিল না, জনগণ ছিল না, এখানে কতগুলি সন্ত্রাসী জঙ্গিরা ছিল। সমস্ত জঙ্গিদের ডক্টর ইউনূস ছেড়ে দেয়। হলি আর্টিজান থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে তাদেরকে বিচার করেছে, জেলে ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে, আর আওয়ামী লীগ নেতা কর্মীদের জেল করেছে। কাজে আজকে আমি সব দেশবাসীকে এটাই বলবো যে আজকে যেভাবে দুঃশাসন চালাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে, টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, সেই ক্রিপ্টো কারেন্সি বলে বিটকয়েন, সেই টাকা দিয়ে বিদেশের পয়সা বানাচ্ছে। এই ইউনূসের সাথে যারা আছে তারা সবাই একটু খোঁজ নিয়ে দেখবেন, দুবাইতে খোঁজ নেন, অন্যরা কোন দেশে টাকা পাচার করতে দেখেন, সব হিসাব আছে। ইউনূস তো ট্যাক্স ফাঁকি দেয়, যে কটা কোম্পানি, একটা কোম্পানিও ট্যাক্স দেয়নি, তার নিজের আয়কর পর্যন্ত সে দেয় না। মামলা হয়েছে অর্থ পাচারের, দুর্নীতি দমন কমিশন 5টা মামলা তার বিরুদ্ধে, আর ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার 38টা মামলা রিট করে 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 সে দেরি করার চেষ্টা করেছে। 6 আগস্ট রায় বের হওয়ার কথা, 5ই আগস্ট এমন ঘটনা ঘটালো, তবে ক্ষমতা যাওয়ার সাথে সাথে তার সব মামলা প্রত্যাহার, আর মামলা দিচ্ছে সব আমাদের বিরুদ্ধে। পুলিশ হত্যা করা, মেট্রো রেল, বিটিভি সহ সমস্ত জায়গায় আগুন দেওয়া, এটা তো ইউনূসের সেই চক্রান্তের ফসল। এবং তার সমন্বয়করা নিজেরাই মুখে স্বীকার করেছে এবং গর্ব করে বলেছে তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেল হত্যা করেছে, বিপ্লব সফল করেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না, কারণ তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। তারা পেয়েছে দায় মুক্তি। মামলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী আর আমাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে প্রায় 450 মামলা। আবার যাদের হত্যা করেছে তারা জীবন্ত হয়ে কেউ কেউ ফিরে এসেছে। আমাদের ছেলে মেয়েদের মামলা, বিরুদ্ধে মামলা। রেহানার মেয়ে ব্রিটিশ এমপি, মন্ত্রী ছিল, তার এত হিংসা কেন? সে তো 86 বছরের বুড়ো, তো ওই বাচ্চা একটা মেয়ের পিছনে সে লেগে গেল। আর তার অপরাধটা কি? সে নাকি আমার উপর তার মা ভাই বোনদের সে জমি নিয়ে দিয়েছে, এটা নাকি তার অপরাধ। সে তো ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, সে আমার উপর তার জোর খাটাতে হবে কেন? আর তার মা আমার নিজের বোন, আমার বোনের জন্য আমি সব দিয়ে দিতে পারি, দিয়ে দিয়েছি।
মাত্র 16 বছর বয়সে বাপ মা সব হারিয়েছিল সে। আমার থেকে 10 বছর ছোট আমার বোন, সেও তো আমার সন্তানের মতো। বাবা মা মরে যাওয়ার পর তো আমি তার বাবা, আমি তার মা, তা আমার উপরে তার জোর খাটাতে হবে কেন? আমাদের তো সেরকম সম্পর্ক না। আবার আমার মেয়ে শুধু বাইরে পড়াশোনাই করেছে, কারণ দেশে তো আমরা থাকতে পারি নাই। নিজের যোগ্যতায় সেই দক্ষিণ এশিয়ায় WHO যে চাকরি সে পেয়েছে, তাকে পরীক্ষা দিতে হয়েছে, ভাইবা দিতে হয়েছে, কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে, তারপর ভোট হয়েছে, 10টা ভোট, 10টা দেশের 10টা ভোট। সেই 10টা ভোটের মধ্যে 8টা ভোট পেয়েছে পুতুল। সে 8টা ভোট পেয়ে সে চাকরিটা পেয়েছে। ইংলিশের মতো চোরা টাকা খরচ করে সে পুরস্কার আনেনি। আর তার বিরুদ্ধে মামলাটা কি? মামলা আমি পড়ে তো আমি তাজ্জব, কি আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে সে জমি নিয়েছে। আপন মায়ের উপর আবার অবৈধভাবে প্রভাবটা খাটায় কিভাবে, আপনারা একটু বলেন তো? সেই মামলা দিয়ে তাকে হয়রানি, অনবরত WHO তে চিঠি। টিউলিপ তো আপনি জানেন, যে আপনারা জানেন, মন্ত্রিত্ব সভাতে পদত্যাগ করে বলছে তদন্ত করো। পুতুলও ছুটি নিয়ে বলছে তদন্ত করো। শুধু এরা দুজন না, জয়, ববি, রূপন্তী, অক্সফোর্ড থেকে রূপন্তী পাশ করেছে। সে এরপর মাস্টার ডিগ্রি করেছে কিংস কলেজে, চাকরি করে খায়, তার পিছনে লেগে আছে। টিউলিপ ডাবল মাস্টার্স, লন্ডন স্কুল থেকে পাশ করেছে একবার, কিংস কলেজ থেকে আরেকটা মাস্টার্স ডিগ্রি করেছে, MP হয়েছে, মন্ত্রী হয়েছে। ববি LSE থেকে পাশ করা, এরা তো সব চাকরি করে খেয়েছে। জয় ব্যাঙ্গালোর কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে তার ডিগ্রি, কম্পিউটার সায়েন্সে সে গ্রাজুয়েট। এরপর ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন ক্যাম্পাস থেকে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। হার্ভার্ড থেকে মাস্টার্স পাশ করে ডিগ্রি পাশ করেছে। মায়ের পয়সায় কিন্তু পড়াতে হয়নি, তার পড়েছে, চাকরি করেছে, আবার পড়েছে, আবার চাকরি করেছে। আজকে সব পর থেকে বিরুদ্ধে মামলা। এই বাচ্চাদের মধ্যে এই নিশ্চয়তা হিংসা কেন, সেটা আমার প্রশ্ন। তারা তো বাংলাদেশে কোনো ক্ষতি করতে আসেনি, আজ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। UNDP চাকরি ববি বাংলাদেশের বহু পলিসি পেপার নিজে তৈরি করে দিয়েছে। পুতুল অটিস্টিক বাচ্চাদের জন্য কাজ করেছে, যা বাংলাদেশের মানুষ কোনদিন জানতোই না যেটা কি। একটা সচেতনতা সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। এমনি এমনি তো সে যোগ্য, বিনা যোগ্যতায় তো কাজ পায়নি। আর কতগুলি অশিক্ষিত মূর্খ, এদের নামে আজে বাজে কথা বলা আর অমনি দেওয়া। নিউজের মতো চোরা টাকায় তো আর তদবির করে আর ওই লবিস থেকে তারা তো তাদের যোগ্যতা প্রমাণ করেনি। আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে। মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে, এখন এই হত্যা করতে করতে হাত পেকে গেছে। আর পার্টির দল করেছে, ফার্স্ট 5 স্টার হোটেলে 1300 অতিথি ডেকে 2 কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দিয়ে দল করা। সেই দলেরকে আবার বিভিন্ন জেলায় জেলায় এখন নিয়ে যাচ্ছে কি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর একেবারে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। রাঙামাটিতে দেখলাম 1 লাইনে আর্মি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, APBN দাঁড়ানো, সব দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিতে হচ্ছে, BGB দাঁড়ানো, সবাই পাহারা দিয়ে তাদের বক্তৃতা, তাদের মিটিং করানো। বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এইভাবে নিরাপত্তা দিয়ে তারপর মিটিং করতে যায়? তাদের সাথে নাকি জনগণ আছে। ছাত্রছাত্রীদের পড়তে দেয়নি, পরীক্ষা দিতে যেতে দেয়নি কেন? রুশের দল মিটিং করবে 6 মাসের মধ্যে। যার পকেটে 2000 টাকা ছিল সে এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। দামি গাড়ি, দামি পোশাক, সবই চেহারা পাল্টে গেছে। আমরা তো এত বছর রাজনীতি করে এত 5বার ক্ষমতায় থেকে তো আমরা তা পারি নাই। তা আমার এটাই কথা, যে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে রক্ষা করতে হবে, আর এই গণহত্যার বিচার করতে হবে। এই ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, অবৈধভাবে সে ক্ষমতা দখল করেছে। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিচার তাদের করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হয়রানি করা, এটা বন্ধ করতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। বিনা বিচারে আজকে 10টা মাস সকলকে কারাবন্দী করে রেখেছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, জঙ্গিবাদ দিয়ে দেশ চালাচ্ছে, মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে গেছে, মানুষের আয় রোজগার কমে গেছে, শ্রমিকরা আজকে বেকার, কৃষক তার উপকরণ কিনতে পারে না, সেচটা করতে গেলে তাকে ঘুষ দিতে হয়। ঘুষের মহা উৎসব চলছে বাংলাদেশে, দুর্নীতির মহা উৎসব চলছে। মানুষের জীবনের মূল্য নেই, আর বাকি সবকিছুর মূল্য আছে। মা বোনের ইজ্জত নেই, শিশুদের নিরাপত্তা নাই। আমাদের অগণিত নেতা কর্মী, বাচ্চার অসুখ হয় তাকে পর্যন্ত দেখতে যেতে পারে না, ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে, বাড়িতে খুন করে, নামাজ পড়া অবস্থায় মাথায় লোহা দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে, মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে, পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা।
আর পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ। আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে মেরে ঝুলিয়ে রেখেছে। যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায়, যারা মারে তারা দায় মুক্তি পায়। এ কি অরাজকতা দেশে? এই দেশ কি এইভাবে অরাজক হবে? এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে? আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন, যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম, আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে, 32 নম্বর ভেঙেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এটাই কি চলবে দেশে? সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে। আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ, আমাদের তো কোনো বিদেশি প্রভু নাই। সেন্ট মার্টিন বিক্রি করেছে, পোর্ট বিক্রি করেছে, করিডোরের নামে দেশও বিক্রি করা। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা তো দেশের জনগণের দায়িত্ব। আর এই সমন্বয়কদের তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে, গুলি করবে, নির্বিচারে গুলি করে মানুষ মারবে। অথচ সেই 15 জুলাই থেকে যখন 2024 সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল, তখন তাদের চেতনাটা কোথায় ছিল? সে প্রশ্নটা আমার। কাজে এই গণহত্যার দায়ে যারা এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, প্রত্যেকের বিচার এই দেশে হবে, আন্তর্জাতিক ভাবে হবে। আর দেশবাসীকে আমি বলবো, হরতাল দেখেছিলাম, এই হরতালে যারা কাজ করেছেন এবং সাফল্য লাভ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা পেয়েছি, এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই ইউনূসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এটা জঙ্গিদের দেশ না, এর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, গণতন্ত্র বজায় থাকবে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। আমি সেটাই চাই। সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন। অনেক কষ্ট, অনেক দুঃখ, যে দেশটার জন্য 3 রাত পরিশ্রম করেছি, 4 ঘন্টা বেশি সময় আমি নেইনি। যেখানে সব সময় দেশের উন্নয়নের কাজ করেছি, এই উন্নয়নের সাথে গ্রাম পর্যায়ে পর্যন্ত পেয়েছেন। শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিয়েছে। আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সপক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ, জঙ্গি, খুনি ইউনূস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকে ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং তার বিচার হবে। আর তার সাথে এই তার যত উপদেষ্টা সহ যারা আছে তাদেরও সেই প্রতিজ্ঞায় সবাই নেন। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে দিলাম। ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা, যে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে। সবাই ঐক্যবদ্ধ হন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।